আমার হাতে আজকে এই মুহূর্তে যে ব্রেকিং খবরগুলো রয়েছে আমি প্রথমে শিরোনামটা জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো। প্রায় 6 দিন সীমান্তে দুপক্ষের গোলাগুলি। ভারতের দাবি ভারতীয় সেনারা ঠিক পাকিস্তান সীমান্তের কাছে পৌঁছে গেছে এবং তারা কিছু ভিডিও দেখিয়েছে যে তারা পাহাড় বেয়ে অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আইএসপিআর একসঙ্গে জানিয়েছে পাকিস্তানের গ্রাউন্ড ফোর্স তারা ভারত সীমান্তের কাছে ভারী অস্ত্র নিয়ে পৌঁছে গেছে। 2 নম্বর ব্রেকিং খবর, এবার পাকিস্তান প্রস্তুত করেছে তার সুপারসোনিক মিসাইল। বলা হচ্ছে এটি দিয়ে রাফায়েল কিংবা আইএনএস বিক্রমকে কাবু করতে চায় পাকিস্তান। তারপরের ব্রেকিং খবর, সেনা প্রধান আসিম মনির এবার মাঠে নামলেন, সেনা বাহিনীর সদস্যদের বললেন বিজয় ছাড়া সামনে আমাদের কোনো পথ নেই। এর পরের ব্রেকিং খবর, বাংলাদেশ তার নজর এবার চিকেন নেকের দিকে। ভারতের গণমাধ্যম বলছে চীনকে টেনে এনে বাংলাদেশ সেভেন সিস্টার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আচমকায় 7 সিস্টার দখল করে নিচ্ছে পাকিস্তান এবং চীন। পালিয়ে গেল ভারতের সৈন্য, হুমকি জেনারেল ফজলুলের। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ তার নজর এবার চিকেন নেকের দিকে। ভারতের গণমাধ্যম বলছে চীনকে টেনে এনে বাংলাদেশ সেভেন সিস্টার ভাঙতে চায়, দখলে নিতে চায়। সর্বশেষ দখলদার দেশটিতে এখনো জ্বলছে দাউ দাউ করে আগুন। এই আগুন কি পাপের কোনো শাস্তি? দর্শক, পাকিস্তানের আরো অনেকগুলো খবর যেগুলো আমি শিরোনামে বলিনি রয়েছে, পাশাপাশি ইসরায়েল এবং বাংলাদেশ প্রসঙ্গেও আমরা অনেক ডিটেল তথ্য দেবার চেষ্টা করব। দর্শক, আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করি। গতকাল পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানের একটি টুইট বিশ্বময় প্রচার হয়েছে, ছড়িয়ে পড়েছে। ইমরান খান জেল থেকে একটা টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন রাজনৈতিকভাবে আমরা আমাদের শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে আছি। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের বিভাজন থাকতেই পারে এবং আমাকে অন্যায়ভাবে যারা জেলে নিয়েছেন তাদের বিরুদ্ধে আমার রাজনৈতিক দর্শন থাকতেই পারে, কিন্তু রাষ্ট্র যখন বিপদে পড়বে, দেশ যখন শত্রুর গ্রাসে পড়বে, তখন আমরা এক। তিনি সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে বলেছেন কোনো রাজনৈতিক দল চিন্তার বিষয় নয়, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা আমাদের প্রধান টার্গেট এবং সবাইকে পাক সেনাবাহিনীর পাশে দাঁড়াতে বলেছেন, সব রকম সহযোগিতা করতে বলেছেন। ইমরান খান স্পষ্ট করে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন নরেন্দ্র মোদী একজন পলিটিশিয়ান, তিনি ভারতে হিন্দুত্ববাদকে এমন ভাবে ভারতের প্রতিটি শিরায় শিরায় যোগ করেছেন যে ভারতে হিন্দু ছাড়া আর কেউ দাঁড়াতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো অধিকার থাকবে না। 140 কোটির দেশ ভারতকে হিন্দুত্ববাদে প্রতিষ্ঠিত করেছেন নরেন্দ্র মোদী। কাশ্মীর ভালো নেই, প্রতি মুহূর্তে সেখানে নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, গুম খুন চলছে এবং যারা পেহেলগাঁওতে আক্রমণ করেছেন এরা পাকিস্তানের কেউ নয়, এরা ভারতের ভেতরে শোষিত হওয়া মজলুম কোনো ব্যক্তি হতে পারে যারা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে হয়তোবা দাঁড়াতে পারে, অথবা এটি নরেন্দ্র মোদী তার রাজনৈতিক লাভের জন্য নিজেই করিয়ে থাকতে পারে। কারণ ইমরান বলছেন কারণ নরেন্দ্র মোদী অতীতেও এই কাজ করেছে। তিনি বলছেন যে নির্বাচন আসলেই যখন নরেন্দ্র মোদী বুঝতে পারেন তার ভরাডুবি হতে পারে, তখনই তিনি পাকিস্তানকে টার্গেট করেই রাজনীতি শুরু করেন। অর্থাৎ পাকিস্তানকে তিনি সামনে নিয়ে আসেন এবং এটাকে দিয়ে ভোটে বিজয়ী হওয়ার চেষ্টা করেন। এবার নরেন্দ্র মোদী ঠিক সেভাবেই একটি রাজনৈতিক অস্ত্র ব্যবহার করতে চাইছে পেহেলগাঁও এবং পাকিস্তানকে টেনে এনে। ইমরান খানের এই বক্তব্যটি প্রত্যেকটা গণমাধ্যমে উঠে এসছে, মানে তিনি তো টুইটারে এই কথাটা বলেছেন, আপনারা হয়তো দেখেছেন। একটা বিষয় খেয়াল করেন,
আজ কত বছর তাকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে এই সরকার এবং পাক সেনাবাহিনীর ইস্টাবলিশমেন্ট। কিন্তু রাষ্ট্র যখন বিপদে পড়েছে, তিনি সবাইকে এক প্ল্যাটফর্মে চলে আসতে বলেছেন। এক প্ল্যাটফর্মে ইমরান খানের বোন বলেছেন, সত্যি কি দু দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে? তাহলে সরকার কেন ইমরান খানের কাছে ছুটে যাচ্ছে না? যদি দেশের সত্যিকার অর্থে যুদ্ধ বাদেই এই রাষ্ট্র বা সেনা প্রধানের উচিত ছিল ইমরান খানের কাছে যাওয়া, কারণ এই দেশের 80% মানুষের নায়ক হলেন ইমরান। যদি দেশবাসীকে সহযোগিতার প্রয়োজন হয়, ইমরানের কাছে যেতে হবে। আলিমা খানের কথাটা আমার ভালো লেগেছে। ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইমরান খান জেল থেকে তার দলকে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে, তখন দেখলাম ভারতের একটি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছে আমাদের বাথরুমের ময়লা সমৃদ্ধ সদৃশ্য লন্ডনে থাকা নিঝুম মজুমদার, নাস্তিক নিঝুম মজুমদার। তিনি বলছেন ইউনূস সরকার বিএনপি জামাত মিলে বাংলাদেশ থেকে, জেল থেকে প্রচুর জঙ্গিদের ছেড়ে দিয়েছে এবং এরা পড়ার নাম করে পাকিস্তানে গেছে এবং পাকিস্তান তাদেরকে ট্রেন করে, লস্করে তৈয়বা তাদেরকে ট্রেন করে পেহেলগাঁওতে পাঠিয়েছে হামলার জন্য। বুঝতে পারছেন? মানে এই যে বিজ্ঞ লোকটা, বাপরে বাপ, এ নাকি আইনজীবী। তবে আমি একবার শুনেছিলাম, আমার খুব ক্লোজ এক বন্ধু বলেছিল, এক নারীকে মদ্যপ অবস্থায় এক নারীর সাথে বেয়াদবি করতে গিয়ে জুতো পেটে খেয়েছিল লন্ডনের এক সড়ক। যাক, এর চেয়ে বেশি অপমান করতে চাই না। এই যে ইন্ডিয়ার টেলিভিশনকে নিঝুম মজুমদার কথাটি বলছেন, যখন ইমরান খান বলছেন দেশ বিপদে পড়লে সবাই ঐক্যবদ্ধ হয়, আর নিঝুম মজুমদার উল্টো মিথ্যা দিয়ে দেশকে বিপদে ফেলতে চান। তিনি চান এই দেশে হাসিনা থাকুক ক্ষমতায়, আর এই দেশ ইন্ডিয়ার তাবেদারি করুক। বিষয়টা বুঝতে পারছেন? তারা এই দেশকে স্বাধীনভাবে দেখতে চায় না। যখন আমাদের বিজিবির পা ধরছে বিএসএফ, তখন তাদের গা চলে যাচ্ছে। তারা বলছে আমাদের বিজিবির বিচার করতে হবে। বুঝতে পারছেন নিঝুম মজুমদার কোন দেশের প্রোডাক্ট? কিভাবে বলছেন তিনি যে বাংলাদেশের জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, সেই জঙ্গিরা ভিসা নিয়ে পাকিস্তানে গেছে স্টুডেন্ট ভিসায়, সেখানে গিয়ে লস্করে তৈয়বা ট্রেন নিছে, আইএসএফ থেকে প্রস্তুতি নিয়ে তারা ভারতের পেহেলগাঁও গিয়ে আক্রমণ করছে। আমি নিঝুম মজুমদারকে প্রশ্ন করতে চাই, পেহেলগাঁও ছাড়া কাশ্মীরের প্রতিটা পয়েন্টে হাজার হাজার সেনারা ছিল। ঠিক আক্রমণের কয়েক ঘন্টা আগে সেখান থেকে নিরাপত্তা বাহিনী চলে গেল এবং আক্রমণের আধা ঘন্টা পর তারা এলো কোত্থেকে? এই সময়টি তারা কই ছিল? আমি তাদের প্রশ্ন করতে চাই, পেহেলগাঁও থেকে লাইন অফ কন্ট্রোল মানে পাকিস্তান সীমান্ত প্রায় 200 থেকে 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার জঙ্গিরা অস্ত্র নিয়ে মানে পেহেলগাঁওতে আক্রমণ করে 250 কিলোমিটার অতিক্রম করে কি করে পাকিস্তান আবার ফেরত দেবে? এই উত্তরটা দেবেন নাকি নরেন্দ্র মোদীর কোনো খেলা? এখন আপনারা যারা নিঝুম মজুমদারের অনুসারী, তারা প্রশ্ন করেন আপনারা কি আসলে দেশপ্রেমিক নাকি দেশের শত্রু? ভারতকে বলছেন যে বাংলাদেশে ঘটনা ঘটেছে পাকিস্তানের সাথে, শুধু তোমরা পাকিস্তান না বাংলাদেশও আক্রমণ করো, বাংলাদেশেও রাফায়েল ঢুকে তোমরা আমাদের মানুষগুলোকে মারো। এবার বলছেন আওয়ামী লীগ কি জিনিস? যারা আওয়ামী লীগ করেন আমি মনে করি দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়। নিঝুম মজুমদার তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছেন। এই দেশটাকে বিপদে ফেলতে তিনি এরকম মিথ্যাচার করছেন, কল্পনা করা যায়? বিএনপি জামাত 16টা বছর কি নির্যাতন ভোগ করেছে? কখনো শুনেছেন এমন একটা স্টেটমেন্ট? খালেদা জিয়ার হাতে কি এরকম অপশন ছিল না? বৈদেশিক শত্রুকে টেনে এনে হাসিনাকে ক্ষমতা পতনের চেষ্টা করা। কোথায় বিএনপি, কোথায় আওয়ামী লীগ? চিন্তা করেন। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটি আমার হাতে আছে সেটি হলো পাকিস্তানের যে ভারতের যে রাফায়েল, আমরা দেখলাম না যে গতকাল 4টা রাফায়েল ঢুকলো, আর পাকিস্তানের যে 70 থান্ডার তারাগুলো পালিয়ে গেল। একটা আপডেট খবর আজকে পেলাম, আমার পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক, তিনি আল জাজিরায় কাজ করেন পাকিস্তানে, তার সাথে কথা হলো। তিনি আমাকে বললেন পাকিস্তান তুরস্কের কিছু সিস্টেম পেয়েছে হাতে। সেটা হলো
পাকিস্তানের ভারতে যখন রাফায়েল উড়ে এলো কাশ্মীর পর্যন্ত, তখন পাকিস্তান এখান থেকে কি করছে, কমিউনিকেশন সিস্টেম তারা জ্যাম করে দিয়েছে, নেভিগেশন তারা জ্যাম করে দিয়েছে। অর্থাৎ আপনাদের মনে আছে অভিনন্দনের কথা, 19 সালের অভিনন্দন যখন যুদ্ধ বিমান উড়িয়ে স্ট্রাইকের জন্য এসেছিলেন, ঠিক সিস্টেমে পাকিস্তান এইভাবে একটা জ্যামিং তৈরি করেছিল, তখন অভিনন্দন আর কিছু করতে পারেনি। অ্যাট এ টাইম F-16 দিয়ে তাড়া করে পাকিস্তান তাকে কাবু করে ফেলে। তো তিনি বলছেন যে যে রাফায়েল পাকিস্তানে ঢুকতে চেয়েছিল বা স্ট্রাইক চালাতে চেয়েছিল, সেটাকে কমিউনিকেশন সিস্টেম জ্যাম বা নেভিগেশন সিস্টেম জ্যামের মাধ্যমে তার পথকে আলাদা করে দিয়েছে। এরপর GS-17 থান্ডার যখন আকাশে উড্ডয়ন করে, তখন ভারত বুঝতে পারে যে তারা মানে ওই যে পূর্বের অভিনন্দনের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারে যে আমরা বড় বিপদে পড়তে যাচ্ছি, তখন তারা পেছনে পালিয়ে যায়। অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলি নাকি আমরা, এই যে যুদ্ধগুলো এখন প্রযুক্তির যুদ্ধ বলি, সাইবার যুদ্ধ বলি, এখানে পাকিস্তানের হাতে কিছু সিস্টেম চীন এবং তুরস্ক পৌঁছে দিয়েছে, যেটা আমাকে আমার সেই বন্ধু আল জাজিরা তিনি বললেন। পাকিস্তান ভারতকে মোকাবেলা করতে চাইছে সাইবার প্লাস প্রযুক্তি একটা বড় খেলায়। বলা হচ্ছে ভারতে ইতিমধ্যে সাইবার অ্যাটাক শুরু হয়ে গেছে পাকিস্তানের পক্ষ থেকে, বেশ কিছু সাইবার অ্যাটাক পাকিস্তান চালিয়েছে এবং ভারতকে মোকাবেলায় তারা প্রযুক্তির খেলাটির সঙ্গে সাইবারকে অ্যাড করে একটা অন্যরকম অ্যাটাক পরিচালনা করতে চায়, যেটার নেপথ্যে থাকবে চীন এবং তুরস্ক। বাট চীন কিন্তু এই খেলাগুলোতে অনেক আপগ্রেড হয়ে গেছে, এটা ভারতের একটা টেনশনের কারণ। তারপরের যে বিষয়টি, ভারতের INS বিক্রান্ত এটি আরব সাগরে এসেছিল, আপনারা দেখেছেন হয়তো টেলিভিশনে, আমিও খবরে দিয়েছি। সেখান থেকে মিসাইল পরীক্ষা চালিয়েছিল। তারপর পাকিস্তানের GS-17 থান্ডার যখন মিসাইল লোড করে সেটাকে তাড়া করে, সেটি আবার ভেগে আরব সাগর থেকে ইন্ডিয়ার কোলে ফিরে যায়। তো ভারত তার পরিকল্পনা, যেটি ইতিমধ্যে পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্সে এসছে, সেখানে বলা হচ্ছে প্রথমে ভারত যুদ্ধ বিমানের মাধ্যমে স্ট্রাইক চালাবে এবং পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, করাচিকে টার্গেট করে মিসাইল হিট করবে। এরপর INS বিক্রান্তকে দিয়ে পাকিস্তানের ভেতরে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। অর্থাৎ ভারত একটা বড়সড় যুদ্ধ চাইছে। আমি গণমাধ্যমের বা বিশ্লেষকদের রেফারেন্স এই কথাগুলো বলছি। তাহলে INS বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকে মোকাবেলা করবে কি দিয়ে আসলে পাকিস্তান? এর জন্য পাকিস্তান নতুন করে আজ ঘোষণা দিয়েছে তারা তাদের সুপারসনিক মিসাইল ব্যবহার করবে। আর এই সুপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে 4 থেকে 5 গুণ স্পিডে মুভ করে। বলা হচ্ছে এটি 2500 ফিট উপরে উঠে হাইপারসোনিকের রূপ নেয়। চাইলে এটা যুদ্ধ বিমান থেকেও শত্রুর টার্গেটে অ্যাটাক করা যায়। এবং এই সুপারসোনিকের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি আপনাদেরকে ইরানের সংবাদ দেওয়ার সময় বলেছি, সুপারসোনিক বা হাইপারসোনিক সহজে এগুলো ইন্টারসেপ্ট করতে পারে না। ইরান যখন দখলদার দেশটির মধ্যে একযোগে 3 থেকে 350 মিসাইল মেরেছিল, এর মধ্যে ব্যালিস্টিক ক্রুজের মাঝামাঝি কয়েকটি হাইপারসোনিক মেরেছিল, যেগুলো নেভাতাম এয়ার বেসকে উড়িয়ে দিয়েছিল। আপনাদেরকে সেই ফুটেজও দেখিয়েছিলাম আমার চ্যানেলে। তাহলে ইরান সবচেয়ে আধুনিক অস্ত্রে ভরপুর ইসরায়েল, যার হাতে প্যাট্রিয়ট আছে, আয়রন ড্রোম আছে, যার কাছে থার্ড আছে। থার্ড হলো পৃথিবীর একেবারে সবচেয়ে লেটেস্ট আপডেট আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আমেরিকার তৈরি। তো এগুলো একটাও ইরানের হাইপারসোনিককে বিট করতে পারেনি, অর্থাৎ ইন্টারসেপ্ট করতে পারেনি। লাস্ট গত 1 সপ্তাহের মধ্যে বেশ কবার হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে হুতিরা দখলদার দেশটির মধ্যে, এবং দখলদারদের গণমাধ্যম বলছে তাদের অনেকগুলো বেজকে অ্যাটাক করেছে এই ইয়েমেনের হাইপারসনিক। তার মানে এগুলো এত স্পিডে মুভ করে যে এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে আকাশ প্রতিরক্ষা আছে, এটার গতিপথ মানে এটার গতির সঙ্গে এটা কুলিয়ে উঠতে পারে না, বা অথবা
যখন এটাকে টার্গেট করে তাদের রাডারে যে একটা শত্রুর কিছু আসছে, তার আগে এটা মুভ করে চলে যায়, এটাকে অতিক্রম করে ফেলে এত স্পিডে, শব্দের চেয়ে 4-5 গুণ। আর ইরানের গুলো শব্দের চেয়ে 6-7 বা 7-8 গুণের মতো স্পিড মুভ করছে। তো বলা হচ্ছে পাকিস্তান এবার তারা সুপারসনিক প্রস্তুত করেছে এই আইএনএস ভিক্রান্তকে উড়িয়ে দেওয়ার জন্য, পাশাপাশি ভারতের ভিতরে বড় রকম আঘাত করার জন্য। বলা হচ্ছে CM-400 AKG এই সুপারসনিকটি তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে, এবং এটি তারা প্রস্তুত করে মেবি তার বন্ধুদের কাছে একটা সিগন্যাল দিয়েছে যে আমাদের এটা লোডেড। পাকিস্তানের সাংবাদিকরা বলছেন যে এই যে সুপারসনিকটি পাকিস্তানের, এটাকে মোকাবেলা করতে ভারত সেট করছে কি রাশিয়ান তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এখন বিষয়টা হলো রাশিয়ার S-400 এটাকে বিট করতে পারবে, ইন্টারসেপ্ট করতে পারবে? আসেন কয়েকটা বিশ্লেষণে আসে। ভারতের হাতে এই মুহূর্তে যত অস্ত্র আছে ম্যাক্সিমাম রাশিয়ান তৈরি, আমেরিকার আছে কিন্তু রাশিয়ার বেশি। এবং লেটেস্ট টাইমে ইসরায়েলও কিছু অস্ত্র দিয়েছে ভারতকে, আর পাকিস্তানকে দিয়েছে কে? তুরস্ক এবং চীন। প্রশ্ন হলো এই মুহূর্তে রাশিয়ান অস্ত্র কতটুকু কার্যকর? যখন পুচকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করতে গিয়ে ইরানের থেকে মিসাইল, ড্রোন চেয়ে নিতে হয়, চীনের থেকে চেয়ে নিতে হয়, উত্তর কোরিয়া থেকে চেয়ে নিতে হয়, তখন রাশিয়ার অস্ত্র কতটুকু কার্যকর এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত, তুর্কি ড্রোন যখন ইউক্রেন পেল যুদ্ধের আগে, রাশিয়াকে কিয়েভে ঢুকতেই দিল না ওই সময়টা, আপনাদের প্রথম দিকের কথা মনে আছে। এবং শত শত ট্যাঙ্ক নিয়ে যখন রাশিয়া ঢুকেছিল কিয়েভের পথে, সিরিজ সবগুলো ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন। এটা আপনার সরাসরি সম্প্রচার টেলিভিশনগুলোতে নিউজে দেখেছে। এবং এখন পর্যন্ত রাশিয়ার মতো দানবীয় বিশ্ব শক্তির একটা দেশ ইউক্রেনকে পরাজিত করতে পারে, বিজয় এখনো পায়নি। অথচ রাশিয়া প্রচুর সংখ্যক সেনা হারিয়েছে, এবং বিভিন্ন দেশ থেকে তারা এখন জোর করে মানুষকে বা তার দেশে যারা বিভিন্ন দেশ থেকে গেছে তাদের নাগরিকত্ব দিব, অর্থ দিবে বলে সেনাবাহিনীতে যোগ করতেছে, এবং বিভিন্ন দেশ থেকে ঋণ করতেছে, কিছু সেনা দাও, উত্তর কোরিয়া টোরিয়া থেকে চাচ্ছে। এবং দেখলাম ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে তারা ড্রোন, মিসাইল পর্যন্ত নিয়েছে। এখন বিষয়টা হলো, আমি রাশিয়াকে ছোট করছি না, রাশিয়া আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ, কিন্তু বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি এতদূর এগিয়ে গেছে, আসলে কার ঘরে কি আছে অনেকেই জানে না। ধরেন F-16 বা 35, এগুলো নিয়ে আমরা অনেক কথা শুনি। 35কেও ঘায়েল করার জন্য কি অস্ত্র আছে না? অবশ্যই আছে। ধরেন তুরস্ক 5ম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা যুদ্ধ বিমান যেগুলো তৈরি করছে, সেগুলোর যে রিপোর্ট আমার এই চ্যানেলে দেখেছেন, যে আমাদের তুরস্কের বিশ্লেষকরা বলেছেন এই প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলোকে আসলে ধরা খুবই কঠিন। রাডার এগুলো ফাঁকি দেয়, স্টিল প্রযুক্তির বলে রাডার শনাক্তের আগে এটা টার্গেটে এটা করে চলেও যায়। তো আসলে এখন প্রযুক্তিটা হয়ে গেছে যে সেনা ঢুকিয়ে আর বন্দুক দিয়ে গুলি করা লাগে, ঘরে বসে সুইচ টিপে 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 এক একটা জায়গায় উড়িয়ে দিচ্ছে এরা। এখন পাকিস্তান মূলত নজর দিয়েছে চীন এবং তুরস্কের একদম লেটেস্ট ভার্সন। আর ভারতের নিউ ইয়র্ক টাইমস মানে গণমাধ্যমটির সোর্স বলছে ভারতের কাছে 62 থেকে 65% অস্ত্র সেকেলে আগের, এগুলো খুব একটা কার্যকর না। যদি হতোই তাহলে রাফায়েল কাশ্মীর পর্যন্ত এসে যখন কমিউনিকেশন সিস্টেম জ্যাম করলো আর আকাশে উড়ে আসলো JS-17 থান্ডার, তখন তারা পালিয়ে যেত না। এই যে পালিয়ে যাওয়া, এটা হলো যুদ্ধের মনোবলকে ভেঙে দেওয়া। আসেন, এখন এই পরিস্থিতিতে আমরা এইটুকু বুঝতে পারছি যে একটা প্রযুক্তির ব্যাপক লড়াই হবে এই যুদ্ধটা যদি হয়। সেনাদেরকে বা দেশবাসীকে উৎসাহ দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য আজকে সামরিক মহড়া হচ্ছে পাকিস্তানে, যেটি ইসলামাবাদ, লাহোরকে চারদিক থেকে তাদের এয়ার স্পেসকে নিষিদ্ধ করে দিয়ে মহড়া চলছে। সেখানে আসিম মনির এসেছিলেন এবং তিনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বলেছিলেন, আমরা শত্রুকে একটা বার্তা দিতে চাই যে তোমরা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে নিজেরাই সন্ত্রাস করছো।
বিশ্বকে তোমরা যা বলছো কিন্তু করছো তার উল্টোটা। তোমরা আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চাওনি সন্ত্রাসীদের ধরার ব্যাপার। তোমরা পেহেলগাঁওতে কি হয়েছে তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছো। আর তোমরা যদি পাকিস্তানে আগ্রাসন চালাতে চাও, আমরা প্রস্তুত। অতীতের মতো আমরাই বিজয়ী হব। এবং তিনি সেনাদের বলেছেন পাক ভূমিকে, এটা আসিফ মনিরের বক্তব্য, পাক ভূমিকে রক্ষায় পাকিস্তানের বীরেরাই যথেষ্ট। এবং একটা ভিডিওতে দেখলাম পাকিস্তানের এয়ার প্রধান মানে বিমান বাহিনীর প্রধান নিজেই F-16 উড়িয়ে মোটামুটি পুরো সীমান্ত চক্কর দিয়ে এসছে। খুবই মোটামুটি এগুলো মানুষকে উৎসাহ দিচ্ছে। বলা হচ্ছে পাকিস্তানের গ্রাউন্ড ফোর্স তারা সীমান্তে ভারী অস্ত্র নিয়ে পৌঁছে গেছে। আজকে দিনে আমরা দেখলাম ভারতের পাহাড় বেয়ে, কাশ্মীরের বিভিন্ন দুর্গম পাহাড় বেয়ে ভারতীয় সেনারা এগিয়ে আসছে। আমি TV9 সহ কয়েকটি গণমাধ্যমের ফুটেজে দেখলাম। আর অন্যদিকে শিয়ালকোট থেকে লাহোর পর্যন্ত একটা শক্ত দেয়াল তৈরি করে ফেলেছে পাকিস্তান। এবং বলা হচ্ছে ইসলামাবাদ, লাহোর, করাচি এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাই অ্যালার্টে রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সুপারসনিক থেকে শুরু করে বিভিন্ন মিসাইল সেট করা হয়েছে, যাতে ভারত কোনো স্ট্রাইক চালালে সেটাকে ইন্টারসেপ্ট, পাশাপাশি শত্রু দেশে আবার আক্রমণ করা যায় সেই সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। তো পাকিস্তানের গ্রাউন্ড ফোর্স যারা ইতিমধ্যে চলে গেছে সীমান্তে, তাদের সঙ্গে দেখা গেছে খুব ভারী ভারী অস্ত্র, মানে যেটা বলা যায় যে একটা দীর্ঘ যুদ্ধ শুধু না, একটা ভারী যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান এবং ভারত এখন সীমান্তে মুখোমুখি অবস্থানে আছে, যে কোনো সময় লেগে যেতে পারে এক ভয়াবহ যুদ্ধ। দর্শক, আসছি চেকেন্দ্রিক প্রসঙ্গে। আজকে ভারতীয় কিছু গণমাধ্যম এবং পাকিস্তানের কিছু সাংবাদিক তার ব্লগে বলেছে বাংলাদেশের মেজর জেনারেল, মনে আছে সীমান্তের একজন বিজয়ী বীর ফজলুর রহমান, তার একটি স্টেটমেন্ট প্রচার করেছে। তিনি নাকি ইউনূস সরকারকে বলেছেন যে সময় আমাদের চলে এসেছে। কি সেটি? পাকিস্তান ভারত এখন মুখোমুখি যুদ্ধে। যদি পাকিস্তান ভারত যুদ্ধটা বেঁধে যায়, আমরা যেন চিকেন নেক আমাদের কবজায় নিয়ে নেই। এই স্টেটমেন্ট আমি এখনো বাংলাদেশে কোনো গণমাধ্যমে দেখিনি। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আপনারা কেউ দেখে থাকলে আমাকে জানাবেন। কিন্তু ভারতের টেলিভিশনে এটি প্রচার করেছে বাংলাদেশ চিকেন নেক দখল করতে চায়। আবার এই ইন্ডিয়ান সংবাদ দেখে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিক ব্লগার এটি নিয়ে প্রচার করেছে। আবার তারা পাকিস্তানের সাংবাদিকরা বলছেন, ওই যে আমাদের বিজিবি সদস্যদের পা ধরেছিল না, তারা মনে আছে তো পা ধরে ক্ষমতায় ছিল। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে না, যে সীমান্তে লাগো একটি গ্রামে ওই ওপারের দাদাদের বাহিনী এসেছিল আমাদের কৃষকদের মারধর করতে পারে, আমাদের কৃষকরা বাটাম নিয়ে তারা করে তাদেরকে পিটেছে পিছন দিকে। এই ভিডিওগুলো পাকিস্তানে ব্যাপক ভাইরাল হচ্ছে এবং তারা বলছে শুধু পাকিস্তান না, এবার দাদাদের উত্তম মাধ্যম দেওয়ার জন্য বাংলাদেশে প্রস্তুত। তার মানে পাকিস্তান তার ভাইদেরকে বিপদের সময় পাশে পেয়ে যাচ্ছে, এটা পাকিস্তানিরা বলছে। এতে পাকিস্তানিদের আরো বেশি সাহস বা উদ্দীপনা বা উৎসাহ বেড়ে যাচ্ছে। পাকিস্তানের বা ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বলছে যে মেজর জেনারেল ফজলুর রহমান তিনি নাকি বলছেন যে আমরা চীনকে এই বিষয় চিকেন নেক বা 7 সিস্টারের বিষয়ে আমরা চীনের সাহায্য চাইতে পারি এবং যে কোনো ভাবে এটাকে আমাদের কবজায় নিতে হবে। আল্লাহ ভালো জানে এমন কথা তিনি বলছেন কিনা। যদি বলে থাকেন অবশ্যই ভালো করেছেন, আর যদি না বলে থাকেন এমন মিথ্যাচার যেন ভারত না করে। ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভারতের টেলিভিশনগুলো দেখার চেষ্টা করি ভাই, আমি কোনো সংবাদ 5 মিনিট 6 মিনিটের বেশি দেখতে পারি না। আল্লাহ, ওরা এত মিথ্যা বলে, মানে মিথ্যার একটা শেষ আছে, বুঝেন না? মানে মিথ্যা একটা আপনি বলবেন একটু গুছাইয়া আধুনিক এবারে কি বলে একটু রুচিশীল মিথ্যা বলেন। এই মাত্র খবর, কি খবর? প্রত্যাঘাত শুরু হয়ে গেছে কি ভারত মিসাইল মেরে দিয়েছে পাকিস্তানে। ফুটেজটা কি দেখাইল? INS বিক্রান্ত আরব সাগরে একটা মিসাইল পরীক্ষা চালাইছে, ওই মিসাইলটা। অর্থাৎ INS বিক্রান্ত একটা মিসাইল পরীক্ষা চালাইছিল, পরবর্তী পাকিস্তান
তারা সেখানে যুদ্ধ বিমান দিয়ে সেটাকে তাড়া করলে সেটা পালিয়ে যায়, সেটা আর বলে না, বলে যে প্রত্যাঘাত শুরু। তারপরে ভিডিও দেখাচ্ছে কি কিছু ভারতীয় সেনা পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। এই তো ভারতের পাকিস্তানের সীমান্তে চলে গেছে ভারতীয় সেনারা। ভাইরে, আমি দুই দেশের সংবাদগুলো দেখতেছি, পাকিস্তান মানে যুদ্ধ বেঁধে যাওয়ার আগে বা যুদ্ধ বেঁধে গেলে মিডিয়াও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। কিন্তু এমন বাকওয়াস, এমন মিথ্যাচার আমি আমার জীবনে দেখিনি। আমি যখন ভারতের টেলিভিশনগুলো দেখি, আমার একদম চোখের সামনে ৭১ টিভি, সময় টিভি, এই টেলিভিশনগুলো ভাসে। অর্থাৎ শেখ হাসিনার আমলে এই দেশের এই টেলিভিশনগুলো, মোজাম্মেল বাবুর টেলিভিশনগুলো বা হাসিনার পালা পোষায় টেলিভিশনগুলো যেমন চোখ বন্ধ করে মিথ্যাচার করেছে, ঠিক ভারত তার চেয়ে ১০০ গুণ স্পিডে মিথ্যাচার করে। কেন যেন মনে হয় যে ভারতের সেই প্রোডাক্টগুলি বাংলাদেশে ঢুকে গেছে, একদম পুরো ভারতীয় স্টাইলে চলে। জনগণ চোখে দেখতেছে একটা আর তারা বলতেছে আরেকটা। তাদের কথা হলো যে আমরা সব মিডিয়া একসাথে মিথ্যা বলবো, জনগণ তো বিশ্বাস করতেই হবে। ভাই, জনগণকে এত শুধু বলেন, এই তথ্য প্রযুক্তির যুগে আপনার টিভি কারো দেখা লাগে? মোবাইল দিয়ে একটা সার্চ দিলে তো আসল তথ্য বেরিয়ে আসে। কোনটা ফেক, কোনটা আসল মানুষ বুঝতে বাকি আছে। আমি যে খবরগুলো আপনাদের দিচ্ছি, এই খবরগুলো ধরেন সবই মিথ্যা, সবই মিথ্যা ধরেন। এখন আপনি এটা মিথ্যা কি করে প্রমাণ করবেন? একটু নেটে সার্চ দেন, পাকিস্তান ভারতের কিছু গণমাধ্যমে সার্চ দিলে দেখবেন যে তথ্যগুলো আসছে কিনা। আপনি ডন দেখেন, জিও টিভি দেখেন, এয়ারওয়াই দেখেন, পাকিস্তানের গণমাধ্যমে দেখেন, আপনি একটু আইএসপিআর ওয়েবসাইট ভিজিট করেন, দেখবেন যে মিলে গেছে। কিন্তু বিষয়গুলো হলো যে চোখ বন্ধ করে যে বাংলাদেশ যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা, এত সোজা, এত সোজা। তোদের ওই যে তোদের আব্বুরা এসে আমাদের আব্বুদের পা ধরছে, দেখছিস না? দুঃসাহস করিস না। তোরা বাংলাদেশের সাথে লড়বি, চীন রেডি, পাকিস্তান রেডি, বাংলাদেশের খেপাবি, কয়দিকে সামলাবি? পাকিস্তানের সাথে পেরে উঠতে পারে কিনা সন্দেহ, তারা সব জায়গায় খেপা খেপে। আর ভাই, একটা কথা বলি ভারতীয়দের, আমি ভারতের লোকদেরকে খুবই ভালোবাসি। আমার অনেক বন্ধু আছে ভারতে। আমি ভারতে পা রাখলে হোটেলে ভাত খাওয়ার প্রয়োজন হয় না, এত বন্ধুরা আমাকে ডাকে, হিন্দু বলি, মুসলিম বলি, এদের সাথে আমার এত ভালো রিলেশন। এবং ইংল্যান্ডে থাকা অবস্থায় আমার প্রচুর হিন্দু বন্ধু, যারা বাংলাদেশে আসলে আমার বাসায় আসে, আর ইন্ডিয়া গেলাম তাদের বাসায়, যত দূরই হোক, তারা গাড়ি ফ্যাসিলিটি এভরিথিং তারা আমার জন্য ব্যবস্থা করে। আমার এত খারাপ লাগে, আমি কিন্তু ভারত নিয়ে খুব কম কথা বলি, দেখবেন। আমি কিন্তু আমার কথাগুলো কিন্তু বিজেপির বিরুদ্ধে বলতেছি, আমি কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে বলছি না। এরা আমাদের ভাই, হিন্দু বলি, মুসলিম বলি, এরা আমাদের ভাই। কিন্তু এই যে মিথ্যাচারগুলো, এতে করে কি হয় জানেন? টেলিভিশনগুলো ধরেন কয়েক হাজার টেলিভিশন একসাথে মিথ্যাচার করে। তো ভারতীয়রা মনে করে আমরা বাঙালিরা, আমরা মুসলিমরা, আমরা খুব খারাপ, আমরা হিন্দুদের খুব নির্যাতন। প্রায় আমাকে ইন্ডিয়া থেকে ফোন দেয়, ভাই তোমরা এমন করো, আমাদের হিন্দুদের সাথে কয়টা হিন্দু তোমার দেশে, এটা মারো ধরো কা তোমরা। আমি ভাই কই পাইছো এই খবর? এই যে আমাদের টেলিভিশনে প্রচার হচ্ছে, ময়ূখ ওষুধ বিক্রেতা বলতেছে, অমুক বলতেছে, তমুক বলতেছে। আমি বললাম, ভাই আমার দেশ বাংলাদেশ, আর তুমি তোমার টিভি থেকে দেখে আমাকে বলতেছো আসলে তোমাকে বলি কি হয়েছে? এমন কোনো ঘটনাই হয়নি। তোমার টেলিভিশন তো চোখ বন্ধ করে মিথ্যা বলে, কোথাকার ফুটেজ কোত্থেকে নিয়ে কিভাবে। আর সংবাদ এরকম চিৎকার করে বলে, সংবাদ কি এরকম চিৎকার করে বলার জিনিস? তো এই ভারতের মিডিয়াগুলোকে আসলে বাংলাদেশে আমি মনে করি ইউনূস সরকারের উচিত সবগুলোকে ব্যান করে দেয়, যেন একটা টেলিভিশন না দেখা যায়। দেখেন, এই যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের সকল চ্যানেল ইন্ডিয়াতে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করছে জানেন? ভারতের যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো যাতে একযোগে সবাই মিথ্যা বলবে, আর ১৪০ কোটি জনগণ যেন চোখে কাঠের চশমা দিয়ে ওইটাই বিশ্বাস করে। কারণ বাংলাদেশে যে আমরা কথাগুলো বলছি বা পাকিস্তানিরা যে সংবাদগুলো দিচ্ছে, পাকিস্তান টেলিভিশন, এগুলো দেখলে তো জনগণ বুঝে যাবে যে নরেন্দ্র মোদী এটা দুই নম্বরই করতেছে। এই জন্য পাকিস্তানের সকল ইউটিউব, পাকিস্তানের যারা ইউটিউব থেকে সংবাদ দিচ্ছে, চ্যানেল মানে টিভি চ্যানেল থেকে দিচ্ছে, সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে ভারতে। এখন ভারতীয়রা কিন্তু এই চ্যানেলগুলো পায় না, এই জন্য অনেক ভারতীয়রা আমার চ্যানেলে ঢোকে, তো পাকিস্তানিদের এটা পায় না। কারণ পাকিস্তান তো প্রমাণ সহ টেলিভিশনে দেখায় দেয়, ভারতের মিথ্যাগুলো ধরায় দেয়। তো এই জিনিসগুলো যেন ভারতীয়রা দেখতে না পায়, যেন সমস্ত ইউটিউব, ফেসবুক, টিভি চ্যানেল লিঙ্ক ব্যান করে দিচ্ছে।
যে আমরা সব ব্যান করে দিব, শুধু আমরা যা বলবো আমাদেরগুলো তোমরা দেখো, দেখে শুধু বন্দে মাতরম বলো, বন্দে মাতরম বলো, জয় শ্রীরাম বলো। তো সবার থেকে বিচ্ছিন্ন করে জনগণের চোখে কাঠের চশমা দিয়ে ওরা ওদেরটা বিশ্বাস করাতে চায়। দর্শক আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে এবার। তো চিকেন নেকের ব্যাপারে মোটামুটি যা বলছি, আমি চেষ্টা করবো এটা আরো আপডেট দিতে পরবর্তী সংবাদে। দখলদার দেশটির কথা বলি। এক সপ্তাহ আগে যে দাবানলটি জ্বলল থেমে গিয়ে আবার শুরু হয়েছে। জেরুজালেম থেকে 30 কিলোমিটার দূরে পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে কসাই নেতানিয়াহু। ইতিমধ্যে পৃথিবীব্যাপী একটি কথা বলা হচ্ছে, যে জোরে সোরে প্রচার হচ্ছে যে গাজার অভিশাপ লেগেছে। এমন আগুন, শত শত ফায়ার ব্রিগেডের গাড়ি, হেলিকপ্টার কিচ্ছু করতে পারছে না। দখলদারদের মনে ভয় ঢুকে গেছে। দখলদারদের জনগণ যারা অ্যাগ্রেসিভ না, অর্থাৎ যারা এই হত্যা যুদ্ধ পছন্দ করেন না, ইহুদিদের মধ্যে একটা ভালো গোষ্ঠী কিন্তু আছে যারা মুসলমানদেরকে বন্ধু ভাবে ভালোবাসা। অনেকে ইহুদি বলতে সবাইকে খারাপ মনে করেন, এটা আবার ঠিক না। একটা গ্রুপ আছে যারা এই কাজগুলো করছেন, নেতানিয়াহুপন্থী একটা গ্রুপ আছেন, মোটামুটি এই ক্ষেত্রে তারা শান্তিপ্রিয়। তো এরা বলছেন যে আমরা যে নিরীহ নারী শিশুদের মেরেছি, উপরওয়ালার অভিশাপ পড়ছে আমাদের। এবং যারা এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন তাদেরকে আবার গ্রেপ্তার করছে নেতানিয়াহু। তো যাতে দখলদার দেশটির মানুষ বলতে না পারে যে এটা আল্লাহ প্রদত্ত কোনো শাস্তি, এই জন্য কি করছে তারা 3-4 জনকে আবার গ্রেপ্তার করছে। বলছে দাবানোর লাগে ইচ্ছাকৃত কেউ আগুন লাগায়। শয়তান তো জানে আল্লাহ এক, শয়তান জানে আল্লাহ ঠিক, শয়তান জানে সত্য কি মিথ্যা। শয়তান শুধু আল্লাহর সাথে বেয়াদবি করে, অহংকার করে শয়তান হয়েছে, তাই তো? নেতানিয়াহু কিন্তু জানে আসলে সঠিকটা কি, কিন্তু ওই যে বললাম শয়তানের ওয়াসওয়াসা তার উপরে পড়ছে, সে দ্বিতীয় শয়তান হওয়ার চেষ্টা করছে। তো বিষয়টা হলো দখলদার দেশে যে আগুন জ্বলছে, ক্রমান্বয়ে সেই আগুন শহরের দিকে আসছে। হাজার হাজার মানুষকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পুরা মানে এরকম আগুন দখলদাররা এর আগে কখনো দেখে। যে বিপর্যয়, শহরের দিকে আগুন আসছে, মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ফায়ার ব্রিগেড চেষ্টা করছে, কিচ্ছু করতে পারছে। একটা জিনিস প্রমাণ হলো, আমার আল্লাহ সত্যিকার অর্থে রহমানুর রহিম, এবং আমার আল্লাহ শাস্তির দাতা। তিনি চোখে মানে আমার আল্লাহ সব দেখেন। ওই যে বলি না যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। লক্ষ লক্ষ মানুষকে যারা মেরেছে আমার আল্লাহ তাদের ছেড়ে দিবেন। হয়তো এই দাবানলে খুব বেশি কিছু হবে না, কিন্তু এর চেয়েও বড় কিছু আসবে, আসবে আসবে। হয়তো এই দাবানলেও কিছু হতে পারে, অথবা এটি ওদের জন্য একটা মেসেজও হতে পারে। কারণ আল্লাহ বলেছেন বনি ইসরায়েল দুনিয়াতে দুবার বিপর্যয়ে পড়বে। মুসা আলাইহিস সালামের সময় পড়েছে, নেক্সট এই রিসেন্টলি পড়তে যাচ্ছে বড় রকম বিপর্যয়। দর্শক আজকের মতো শেষ করতে চাই। ইনশাআল্লাহ আজকে রাতে আমিও আপনাদের সাথে জেগে থাকবো। যদি বড় কোনো খবর আসে, অর্থাৎ দু দেশের মধ্যে কোনো বড় সংঘর্ষ লেগে যায়, আমি আবারও লাইভে এসে আপনাদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমার সঙ্গে আপডেট থাকতে হবে। নোটিফিকেশন না পেলে একটু ফেসবুকে ভিজিট করবেন, কারণ ফেসবুকটা ইদানিং নোটিফিকেশনের ক্ষেত্রে খুব ঝামেলা করছে। কয়েকবার রেস্ট্রিকশন খাইছে, তো এই জন্য আর ফুটেজ দেখাই না। আগে আমার চ্যানেলে অনেক ফুটেজ দেখাইতাম, এখন ফুটেজ দেখাই না। ফুটেজের কারণে অনেক রকম ঝামেলা হয়, তারপরেও খাই, শুধু কথা বলার জন্য খাই। সেই জন্য বললাম একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে পেজটা একটু রিচ হয়। তাহলে আমার পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা আরো দ্রুত পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।